আজকে চলে এসেছি যেখানে সবচেয়ে বড় বড় আর প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয়। এই বাম্পার ফসলের জন্য মেন জিনিস কি? উন্নত প্রযুক্তির সার, নাকি এখানকার মাটি, নাকি এই এলাকার আবহাওয়া? সেই সব তথ্য খুঁটিয়ে বার করতে আজকে আমি এখানে এই জমিতে। নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস সবাই চাষি ইউটিউব চ্যানেলের মঞ্চতে আপনাদের সবাইকে স্বাগত। এখন দাঁড়িয়ে আছি সেই জমিতে, যে জমিতে আগে চাষ হয়েছিল আমন ধান, আর আমন ধানের পরেই চালু হয়েছে পেঁয়াজ চাষের প্রস্তুতি। তাই এটা জানবো, সারাদিন এদের সঙ্গে থাকবো, বুঝবো এবং কিছুটা সহযোগিতা করব এদের কাজে। এখানে এসে জানতে পারলাম ইনারা পেঁয়াজ দানা বপন করে চারা তৈরি করে না, কারণ এখানকার পরিস্থিতি ও আবহাওয়া অনুযায়ী পেঁয়াজ চারা তৈরির জন্য অনুকূল নয়। তাই এনারা চারা কিনে নিয়ে আসে, যেখানে ওইখানকার চাষিরা দানা বপন করে তৈরি করে এবং বিক্রি করে। যেমন কিছু বড় এলাকার নাম শুনলাম, জিরাট, বলাগড়, ওই জায়গায় চারা তৈরি হয়, ওখানে চারাও তৈরি হয় আবার চাষও হয়। পেঁয়াজ চারার চাহিদা প্রচুর, জমিতে গেলেই পেঁয়াজ চারা দেখলেই পাওয়া যাবে। এটার জন্য আগে থেকে অগ্রিম দিয়ে বুকিং করে রাখতে হয়, তবেই তুমি সময়ে চারাটা পাবে। যদি কোনো চাষি ভাই বা চাষি বন্ধু চারার খোঁজে থাকো, তাহলে আমাদের এই সবাই চাষি ইউটিউব চ্যানেলে কমেন্ট করো, আমি তাদের সহায়তা করব চারা কেনার জন্য যোগাযোগ করে। ফিরে এলাম এই জমিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমন ধান কেটে নেওয়ার পর জমির মাটি একদম শুকনো ফাটা ফাটা ছিল। কীরকম জানো তো? ঠিক এই রকম। ধান কাটার পর ট্রাক্টর দিয়ে জমিটা চাষ করেছে। পুরো মাটিটা দেখছি এখানে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, ছোট ছোট টুকরো। পেঁয়াজ চাষের জন্য এই রকম ঝুড়ো মাটি দরকার। এই ঝুড়ো মাটিতে জল পেলে কাদা কাদা হয়ে যাবে। এই কাদা মাটিতে একবার গাছ বসিয়ে দিলেই শেকড় ধরে যাবে খুব তাড়াতাড়ি। একবার চষেই এত সুন্দর মাটি হয়নি, আমাকে 3 বার গাড়ি ঘোরাতে হয়েছে, অর্থাৎ এক জায়গায় 3 বার রিপিট দিতে হয়েছে। যে ট্রাক্টরে চষেছে সেই ট্রাক্টরটা বড় ট্রাক্টর ছিল, সেটা 28 টাকা পার মিনিট হিসেবে এই জমিটা চষেছে। এখানেই শেষ নয়, এরপরেও অনেকগুলো স্টেপ আছে। সেই স্টেপগুলোই আমি তোমাদের সঙ্গে এখন ধাপে ধাপে আলোচনা করব এবং দেখাবো। এইটা করার আগে ইনারা সার ছড়ালো। কি কি সার ছড়ালো এগুলো একবার দেখে নিন। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক জল সেচের আগের দিনে, শুকনো মাটিতে সর্ষের খোল ছড়িয়ে দিচ্ছি। কালকে সকাল থেকে জল সেচ শুরু করব। জল সেচ শুরু করাতেই তারপরে রাসায়নিক সার দেবো, কেন ওটা শুকনো জায়গায় শুকনো রোদ্দুরে ফেলে রাখা যাবে না। ওটাকে জলে ফেলবো, জলে গুলে গিয়ে মাটির সাথে মিশে যাবে, আর কোনো ক্ষতি হবে না। সর্ষের খোল 1.5 বস্তা কিনেছি। 1 বস্তা খোলের দাম নিয়েছে 1500 টাকা। আচ্ছা, রাসায়নিক সার কিনেছি 1 বস্তা 1600 টাকা। এইসব কিনে এই মাটিতে ছড়িয়ে দিয়ে জল দিয়ে পেঁয়াজের চারা পোঁতা হবে। আগামীকাল দেখা হবে জল সেচের দিন। শোনো বন্ধুরা, এই সকাল সকাল আমাদের জল সেচ চালু করে দিয়েছি। কথা অনুযায়ী সুফলা আর অল্প সরিষা খোল মিশ্রিত এই রাসায়নিকটা একই জমিতে একইভাবে ছড়িয়ে দিচ্ছি। ভিজে গেলেই সারের যে কাজ সেইটা শুরু হয়ে যাবে। 25 কেজি খোল, সরিষার খোল, আর 25 কেজি সুফলা সার, দুটোকে 50-50 মিশিয়ে এই জমিতে ছড়াচ্ছি। আচ্ছা, তোমরা বলবে যে কাল সর্ষের খোল দিয়েছি, আবার আজকে কেন দিচ্ছি? আজকে দেওয়ার কারণ এই সুফলাটা এতখানি জমিতে সবটা শুধু ছড়াতে একটু অসুবিধার জন্য 25 কেজি সর্ষের খোল এর সাথে মিশ্রিত করেছি। চষার পরের ধাপ হলো জমিতে জল দেয়া। জমিটাও দেখছি বেশ বড়, প্রায় 1 বিঘে। জমিটাকে ছোট ছোট টুকরো করে ভাগ করে নিয়েছে, যেটা এরা বলছে একটা চেলি করা। একদিক থেকে শুরু করে 10 হাত অন্তর অন্তর একটা করে বাঁধ দিয়েছে। দুটো বাঁধের মাঝখানের অংশটাকে এরা বলছে চেলি। এইভাবে চেলি করে করে 14 থেকে 15টা ভাগে ভাগ করে নিয়েছে। জমিতে সমানভাবে জল পাওয়ানোর জন্য মেন জল নিকাশি দিয়ে জল যাচ্ছে,
তারপর একটা একটা করে চেলিতে জল পাওয়ানো হচ্ছে। ওই দিকটা দেখো, একটাতে জল পাওয়ানো হয়েছে, ওটা শেষ হলে তার পরেরটা, আবার সেটা জলে ভর্তি হয়ে গেলে তারপরে, এইভাবে ধাপে ধাপে ভাগ করে করে পুরো জমিটা সমানভাবে জল পাওয়ানো হচ্ছে এখানে। শুধু এখানেই শেষ নয়, আরও অনেক ধাপ আছে চারা রোপণের আগে। এই চেলির মধ্যে কতটা উঁচু নিচু, কেন উবড়ো খাবড়ো উঁচু নিচু, কিন্তু পাশে দেখো খুব সুন্দর সমান। এইবার আমি তোমাদের প্রশ্ন করছি, কোন জায়গায় চারা রোপণের সবচেয়ে বেশি সুবিধা হবে? যেখানটা এরকম সুন্দর সমান করা আছে, নাকি এখানে উবড়ো খাবড়ো? হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিয়েছো। এই জমিটা সমান করার জন্য একটা টেকনিক দেখাই, আমিও শিখলাম আর তোমাদেরও দেখাই। এসো আমার সাথে। তোমরা এই জায়গাটা আর এই জায়গাটা দুটোকে দেখে কম্পেয়ার করো আমার সাথে। এই দুটো একই জায়গা, এবার দেখো কম্পেয়ার করে। এটা হচ্ছে দেশি রোলার, এটা চাষিদের সাধারণভাবে আবিষ্কার। ব্যাস, যেই কথা সেই কাজ। এটা আমার রোলার দেয়া হয়ে গেল, আর এটা রোলার দেয়া বাকি। এটা একটা ভারী পেঁপে গাছ, পেঁপে গাছের কাণ্ড। এটাকে সমানভাবে নিয়ে যাওয়ার জন্য একটা কলার ছোটা দুদিকে বেঁধে দিয়েছি, দিয়ে ঠিক মাঝ বরাবর ধরে আমি টানছি। এটা টানতে আমার বেশ মজা লাগছে, বাচ্চাদের খেলার মতো। এইভাবে ধরে এরকম টানতে হবে, টানলে এই ঢালাগুলো সমান হয়ে গিয়ে একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে এইভাবে, একটু ভারী লাগছে, শুনেছিস একটু ছোটো করে দেবো, হালকা হলে ভালো হবে, ভারী চাপ লাগছে, কেটে একটু হালকা করতে হবে। চাপ লাগছে বা বেশি মাটিটা সরে গিয়ে কাজের অসুবিধা হচ্ছে, একটু ছোটো করে দেবো। বিভিন্ন চাষির বিভিন্ন মতামত। কোনো চাষি মনে করে এইভাবে চাষ করলেই ভালো। এখানকার চাষিরা মনে করেন বাম্পার ফলন পেতে গেলে এই ছোট ছোট চেঞ্জেস করতে হবে। এইভাবে পুরো জমিটা করলে একদম সমান আর দই হয়ে যাবে পুরো মাটিটা। জল থাকা অবস্থাতেই এই জমির মধ্যে রোলারটা দিতে হবে। এটাই হচ্ছে এখানে পেঁয়াজ চারা রোপণ করার মেন রহস্য। এতগুলো ধাপ পার করে এরা রোপণ করে, তবেই বাম্পার ফসল পায়। আজকের দিনটা এখানেই কাটালাম। দেখা হচ্ছে পেঁয়াজ রোপণের দিন। আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলকে ফলো করুন আমাদের এইসব আপডেট পেতে। যারা আমাদের চ্যানেলে নতুন আছো, তারা যদি পেঁয়াজ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের টপিক, সমস্যা এবং সমাধানের ভিডিও দেখতে চাও, তাহলে সবাই চাষি ইউটিউব চ্যানেলের প্লেলিস্টের মধ্যে পেঁয়াজ চাষের প্লেলিস্টটা চালিয়ে দেখো, আমাদেরকে দেখতে পেয়ে যাবে। আর যে কোনো সমস্যার সমাধানও এখানে পেয়ে যাবে। একদম তারও পেঁয়াজ শুদ্ধ গাছ, পেঁয়াজ শুদ্ধ গাছ, সদ্য গাছ সমেত পেঁয়াজ নিয়ে চলে এসেছে। বাপি, এটা কিভাবে কি করব? এটাকে এই ডাঁড়ার মধ্যে পুঁতে দেবো, এরকম কাদার মধ্যে দিয়ে দেবো, আর শিকড় চালিয়ে গাছ হয়ে যাবে। আধা অন্তর পেঁয়াজটা বসাচ্ছি, এই গাছটা থেকে পেঁয়াজের কলি হবে, কলি থেকে ফুল ফুটবে, ফুল থেকে দানা হবে। সেই দানাগুলো সংগ্রহ করে রাখবো, সামনে বছর চারা তৈরি করব, তার চারা তৈরি করে আবার বীজ রোপণ করব। চারাটা কাদাতে এখানে পেঁয়াজের চারা রোপণ করা হবে, আর এই ডাঁড়াটার মধ্যে দিয়ে এই গাছগুলো পুঁতে দিচ্ছি। এই ঢালাগুলো এরকম হাতে করে নেড়ে দিচ্ছি।